প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমি দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করব। বার কাউন্সিলে দেওয়ানি কার্যবিধি থেকে এমসিকিউতে 20টি প্রশ্ন আসে। তো এই জন্য আমাদেরকে ভালোভাবে দেওয়ানি কার্যবিধিটা আয়ত্ত করতে হবে। তো দেওয়ানি কার্যবিধি হচ্ছে 1908 সালের একটি আইন। দেওয়ানি কার্যবিধি 1908 সালের একটি আইন। এটা 1908 সালের 5 নং আইন। দেওয়ানি কার্যবিধি কত নং আইন? 1908 সালের 5 নং আইন। সর্বপ্রথম কোডিফাইড বা বিধিবদ্ধ করা হয় 1859 সালে। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম কোডিফাইড বা বিধিবদ্ধ করা হয় 1859 সালে। দেওয়ানি কার্যবিধি কার্যকর করা হয় কত সাল থেকে? দেওয়ানি কার্যবিধি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। দেওয়ানি কার্যবিধি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। দেওয়ানি কার্যবিধি কী ধরনের আইন? প্রশ্ন আসতে পারে, দেওয়ানি কার্যবিধি কী ধরনের আইন? দেওয়ানি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি কি? দেওয়ানি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা আছে কতটি এবং আদেশ আছে কতটি? দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা হচ্ছে 158টি এবং আদেশ হচ্ছে 51টি। ধারা 158 এবং আদেশ 51। প্রশ্ন হচ্ছে মোট তফসিল কতটি? দেওয়ানি কার্যবিধির মোট তফসিল হচ্ছে 5টি। আবার প্রশ্ন আসতে পারে, দেওয়ানি কার্যবিধি কত সালে সংশোধন করা হয়? দেওয়ানি কার্যবিধি কত সালে সংশোধন করা হয়? দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয় 2017 সালে। কত সালে? দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয় 2017 সালে। ধারাগুলি কে সংশোধন করতে পারে? ধারাগুলি আইনসভা সংশোধন করতে পারে। ধারাগুলি কে সংশোধন করতে পারে? আইনসভা সংশোধন করতে পারে। বিধিগুলো সংশোধন করতে পারে কে? বিধি বা রুলগুলি কে সংশোধন করতে পারে? সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বিধি সংশোধন করতে পারে। ধারা এবং বিধির মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা প্রাধান্য পাবে। ধারা এবং বিধির মধ্যে যদি অসামঞ্জস্যতা দেখা দেয় তাহলে অবশ্যই ধারা প্রাধান্য পাবে। তো আজকে আমি ধারা 1 থেকে 158 ধারা পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে দেওয়ানি কার্যবিধিতে যে ধারাগুলি আছে এই ধারাগুলির মধ্যে সবগুলি ধারা পড়তে হবে না। তো কিছু কিছু ধারা আছে গুরুত্বপূর্ণ, সেই ধারাগুলি পড়লে হবে। তো সবগুলি পড়ে আমাদের মুখস্থ রাখাও সম্ভব না। তো আমি একটা কথা বলবো, আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিবেন অথবা ভবিষ্যতের জন্য প্রত্যেকটা ধারার হেডলাইন ভালোভাবে বুঝে পড়ে মনে রাখার চেষ্টা করবেন। তো আমি প্রথমে সব ধারা পড়তে হবে না দেওয়ানি কার্যবিধির। 2 নম্বরে সংজ্ঞা দেওয়া আছে।
এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, যেমন ডিগ্রি, আদেশ, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, প্রতিনিধি, এরকম অনেকগুলি সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাগুলি আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। তো আদেশ ধারা 3 বলেছে আদালতের অধস্থনতা। আদালতের অধস্থনতাটা কি সেই সম্পর্কে ধারা 3 আলোচনা করা হয়েছে। তারপরে চলে যাব ধারা 6। ধারা 6 কি বলেছে? আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। দেওয়ানি কার্যবিধির আর্থিক এখতিয়ার সম্পর্কে ধারা 6 বলা হয়েছে। 6-এর সাথে ধারা 15টা মিলিয়ে পড়তে হবে। তারপর বইগুলি দরকার নেই। তারপর চলে যাব ধারা 9। ধারা 9 কি বলেছে? নিষেধ না থাকলে সমস্ত প্রকার দেওয়ানি আদালতের মামলার বিচার করার এখতিয়ার দেওয়ানি আদালতের রয়েছে। অর্থাৎ নিষেধ না থাকলে সমস্ত প্রকার দেওয়ানি মামলার বিচার দেওয়ানি আদালত করতে পারবেন। তো এখানে অবশ্যই কিছু বিষয় নিষেধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা যে মামলাগুলিতে আছে সেই মামলাগুলি দেওয়ানি আদালত বিচার করতে পারবে না। তারপরে 9-10 হচ্ছে স্টে অফ সুইট, মামলা স্থগিত। এটাকে আবার রেস সাবজুডিসও বলা হয়। তো আমি যখন প্রত্যেকটা ধারার বিস্তারিত পড়াবো তখন আমি সব কিছু বলে দেব। তো আজকে আপনারা শুধু ধারাগুলো মনে করার চেষ্টা করুন। আমরা অনেক পড়াশোনা করি, কিন্তু কোনো কিছু মনে রাখার চেষ্টা করি না। পড়াশোনা কম করে মনে রাখার চেষ্টা করুন। আজকে 10টা ধারা পড়েছেন, 10টা ধারা বারবার মনে করার চেষ্টা করুন। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আমি ছিলাম ধারা 10, রেস সাবজুডিস বা বিচারাধীন মামলা স্থগিত। ধারা 11 হচ্ছে রেস জুডিকাটা বা দুবারা দোষ। ধারা 11 কি? রেস জুডিকাটা বা দুবারা দোষ। ধারা 12 এগুলি পড়ার দরকার নেই এমসিকিউর জন্য। আমরা চলে যাব ধারা 15-তে। যে আদালতে মামলা দায়ের করতে হবে। ধারা 15-তে কি বলেছে? যে আদালতে মামলা দায়ের করতে হবে। ধারা 16 হচ্ছে বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে। ধারা 16 কি? বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে। ধারা 17 হচ্ছে বিভিন্ন আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তির মামলা। ধারা 17 বিভিন্ন আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তির মামলা। ধারা 18 হচ্ছে একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে কোথায় মামলা করতে হবে। 16 হচ্ছে বিভিন্ন আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে কোথায় মামলা করতে হবে। আবার 18 হচ্ছে একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে কোথায় মামলা করতে হবে। ধারা 19 হচ্ছে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা হচ্ছে ধারা 19। ধারা 20 হচ্ছে যে স্থানে বিবাদী বসবাস করে। 19 কি না 20? যে স্থানে বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় সে স্থানে অন্যান্য মোকদ্দমা দায়ের করতে হবে। যে স্থানে বিবাদীগণ বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় সেই স্থানে মামলা দায়ের করতে হবে। ধারা 21 হচ্ছে এখতিয়ার বিষয়ে আপত্তি।
ধারা 21 কি ইখতিয়ার সম্পর্কে আপত্তি। ধারা 22 হচ্ছে বিভিন্ন আদালতে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা স্থানান্তরের ক্ষমতা। ধারা 22 কি বিভিন্ন আদালতে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা স্থানান্তরের ক্ষমতা। ধারা 23 হচ্ছে মামলা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে। 23 কি মামলা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে। ধারা 24 স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। ধারা 24 কি স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। ধারা 24-এর কথা একটা বলা হয়েছে, সেটা হচ্ছে মামলা স্থানান্তর করতে হলে স্থানান্তরের পর পক্ষদের উপস্থিত থাকতে হবে। চলে যাব ধারা 26-এ। ধারা 26 এবং আদেশ 4, ধারা 26 এবং আদেশ 4টা মিলিয়ে পড়তে হবে। ধারা 26-এ কি বলেছে? মামলা দায়ের, কিভাবে মামলা দায়ের করতে হবে সেই সম্পর্কে ধারা 26 এবং আদেশ 4-এ বলা হয়েছে। ধারা 27 হচ্ছে বিবাদীর উপর সমন জারি। একটা মামলা দায়ের করার পরে সমন জারি করা হয়। কিভাবে কখন বিবাদীর উপর সমন জারি করতে হবে সে সম্পর্কে ধারা 26 এবং আদেশ 5-এ বলা হয়েছে। ধারা 26 এবং আদেশ 5টা মিলিয়ে পড়তে হবে। ধারা 27 বিবাদের উপর সমন জারি, ধারা 27 এবং আদেশ 5টা মিলিয়ে পড়তে হবে। তো ধারা 28 বাতিল করা হয়েছে। ধারা 29 হচ্ছে বিদেশি সমন জারি। ধারা 29 কি বিদেশি সমন জারি। ধারা 30 হচ্ছে আবিষ্কার। ধারা 30-এ বলা হয়েছে উদ্ঘাটন বা অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা। ধারা 31 হচ্ছে সাক্ষীর প্রতি সমন। ধারা 31 কি সাক্ষীর প্রতি সমন। ধারা 32 হচ্ছে সমন অমান্যের সাজা। 32 কি সমন অমান্যের সাজা। ধারা 33 হচ্ছে রায় ও ডিগ্রি। ধারা 33 রায় ও ডিগ্রি। ধারা 34 হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। ধারা 34 কি সুদ বা ইন্টারেস্ট। ধারা 35 হচ্ছে খরচ। খরচ সম্পর্কে ধারা 35-এ আলোচনা করা হয়েছে। ধারা 36 হচ্ছে ধারা 35-এর ক হচ্ছে মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ। মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ হচ্ছে ধারা 35-এর ক। তো ধারা 35-এর খ হচ্ছে অন্তর্বর্তী বিষয়গুলো সম্পর্কে আনিত দরখাস্ত। তো আমরা সহজ ভাষায় বলতে পারি বিলম্বে দরখাস্তের জন্য খরচ। ধারা 35-এর খ হচ্ছে বিলম্বে দরখাস্তের জন্য খরচ। ধারা 36 পড়তে হবে না। ডিগ্রির সংজ্ঞা দেওয়া হয়েছে, যে আদালত ডিগ্রি প্রদান করেছেন তার সংজ্ঞা। ধারা 38 হচ্ছে যে আদালত 37 যে আদালত ডিগ্রি প্রদান করেছেন তার সংজ্ঞা। এই 36 খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো ধারা 38টা একটু করতে হবে। ধারা 38 হচ্ছে যে আদালত কর্তৃক ডিগ্রি জারি করা যায়। যে আদালত কর্তৃক ডিগ্রি জারি করা যায় এটা হচ্ছে ধারা 38। ধারা 39 হচ্ছে ডিগ্রি স্থানান্তর। ধারা 39 কি
ডিগ্রি স্থানান্তর 40টা বাতিল করা হয়েছে, ধারা 40 পড়তে হবে না, 42টা পড়তে হবে। ধারা 42 স্থানান্তরিত ডিগ্রি জারির ব্যাপারে আদালতের ক্ষমতা। স্থানান্তরিত ডিগ্রি জারির ব্যাপারে আদালতের ক্ষমতা হচ্ছে ধারা 42। তো আমরা একেবারে চলে যাব ধারা 46-এ। ডিগ্রি জারির অনুরোধ। 46 কি বলেছে? ডিগ্রি জারির অনুরোধ বা প্রিসিপ্ট। অনেক সময় প্রশ্ন আসে যে প্রিসিপ্ট সম্পর্কে কত ধারা বলা হয়েছে। এটা হচ্ছে ধারা 46। ধারা 47 দরকার নেই, ধারা 48 হচ্ছে, ধারা 48টা পড়তে হবে। ডিগ্রি জারির মেয়াদ সম্পর্কে বলা হচ্ছে ধারা 48। ডিগ্রি জারির তামাদি মেয়াদ সম্পর্কে ধারা 48-এ বলা হয়েছে। ধারা 50টা এখানে পড়ে নিতে পারেন। 50টা হচ্ছে বৈধ প্রতিনিধি সম্পর্কে বলা হয়েছে। বৈধ প্রতিনিধি সম্পর্কে ধারা 50-এ বলা হয়েছে। ধারা 51 হচ্ছে জারি কার্যকর করার জন্য আদালতের ক্ষমতা। ডিগ্রি জারি কার্যকর করার জন্য আদালতের ক্ষমতা সম্পর্কে 51 ধারা বলা হয়েছে। ধারা 52 হচ্ছে বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিগ্রি কার্যকর করা। বৈধ প্রতিনিধির বিরুদ্ধে কিভাবে ডিগ্রি কার্যকর করতে হবে সেই সম্পর্কে ধারা 52-তে বলা হয়েছে। ধারা 53 হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তির দায়। ধারা 53 হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তির দায়। ধারা 54 হচ্ছে সম্পত্তি বাটোয়ারা বা অংশ বিভাজন। সম্পত্তি বাটোয়ারা বা অংশ বিভাজন হচ্ছে ধারা 54। ধারা 55 কি? ধারা 55 হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে ধারা 55 থেকে 59 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। গ্রেপ্তার ও আটক সম্পর্কে 55 থেকে 59-এ আলোচনা করা হয়েছে। ধারা 55 কি? গ্রেপ্তার ও আটক। ধারা 56 ধারা 55 গ্রেপ্তার আটক। ধারা 56 অর্থের ডিগ্রি জারিতে মহিলাদের গ্রেপ্তার করা যাবে না। ধারা 57 হচ্ছে খরপোশ ভাতা। ধারা 58 আটক ও মুক্তি। ধারা 59 হচ্ছে অসুস্থতা দরুন মুক্তি। তো গ্রেপ্তার ও আটক সম্পর্কে ধারা 55 থেকে 59 পর্যন্ত বলা হয়েছে। এখানে আবার কিভাবে গ্রেপ্তার করতে হবে সেই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 46 থেকে 53 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা দেওয়ানি কার্যবিধি পড়তেছি, দেওয়ানি কার্যবিধির মধ্যে সীমাবদ্ধ থাকি। ধারা গ্রেপ্তার আটক সম্পর্কে বললাম। এখন চলে যাব ক্রুক। দেওয়ানি কার্যবিধিতে ক্রুক সম্পর্কে বলা হয়েছে ধারা 60 থেকে 64 ধারা পর্যন্ত। ধারা 60 থেকে 64 ধারা পর্যন্ত ক্রুক সম্পর্কে বলা হয়েছে। 60 ধারায় কি বলেছে? ডিগ্রি জারিতে ক্রুকযোগ্য এবং নিলামে বিক্রয়যোগ্য সম্পত্তি। ডিগ্রি জারিতে ক্রুকযোগ্য এবং নিলামে বিক্রয়যোগ্য সম্পত্তি সম্পর্কে ধারা 60 ধারায় বলেছে। ধারা 61 হচ্ছে কৃষিজাত দ্রব্যের আংশিক অব্যাহতি, অর্থাৎ ক্রুক থেকে কোন কোন কৃষিজাত দ্রব্য কোনগুলি আংশিকভাবে অব্যাহতি দেওয়া যায় সে সম্পর্কে ধারা 61-তে বলা হয়েছে। 62, 63, 64 এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ না, তো 60 আর 61 পড়লে হবে। তারপরে যে ধারাটা পড়বেন সেটা হচ্ছে 74 ধারা।
74 ধারাটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসছে। 74 ধারা হচ্ছে ডিগ্রি জারিতে বাধা দিলে তার পরিণতি কী হবে সে সম্পর্কে ধারা 74-এ বলা হয়েছে। অর্থাৎ ডিগ্রি জারিতে কোনো ব্যক্তি যদি বাধা দেয় তাহলে সে সম্পর্কে কী পদ্ধতি গ্রহণ করা যায় সে সম্পর্কে ধারা 74-এ বলা হয়েছে। ধারা 75 হচ্ছে কমিশন প্রেরণের জন্য আদালতের ক্ষমতা। ধারা 75 কি? কমিশন প্রেরণের জন্য আদালতের ক্ষমতা। ধারা 77 হচ্ছে অনুরোধ পত্র। ধারা 77 অনুরোধ পত্র। ধারা 78 হচ্ছে বিদেশি আদালত কর্তৃক কমিশন প্রেরণ। বিদেশি আদালত কর্তৃক প্রেরিত কমিশন হচ্ছে ধারা 78। তো ধারা 79টা পড়ব। ধারা 79 হচ্ছে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা। সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে ধারা 79। ধারা 80 হচ্ছে নোটিশ। ধারা 81 গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহত হচ্ছে ধারা 81। গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এটা হচ্ছে 81 ধারায়। 82 ধারা হচ্ছে ডিগ্রি জারি। 82 ধারায় কি? ডিগ্রি জারি। ধারা 83 হচ্ছে কখন বিদেশি ব্যক্তি মামলা করতে পারে। কখন বিদেশি ব্যক্তি মামলা করতে পারে সেই সম্পর্কে ধারা 83-তে বলা হয়েছে। ধারা 84 হচ্ছে কখন বিদেশি রাষ্ট্র মামলা করতে পারে। কখন বিদেশি রাষ্ট্র মামলা করতে পারে, ধারা 84। ধারা 85 হচ্ছে বিদেশি শাসনকর্তার পক্ষে মামলা পরিচালনা বা আত্মসমর্থনের নিমিত্তে সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত ব্যক্তি। ধারা 86 হচ্ছে শাসকের বিরুদ্ধে মামলা। শাসকের বিরুদ্ধে মামলা হচ্ছে ধারা 86। ধারা 87 হচ্ছে মামলার পক্ষ হিসেবে শাসনকর্তার উপাধি। মামলার পক্ষ হিসেবে শাসনকর্তার উপাধি হচ্ছে ধারা 87। ধারা 88 হচ্ছে ইন্টারপ্লিডার মামলা। ধারা 88 হচ্ছে যে ক্ষেত্রে ইন্টারপ্লিডার মামলা করা যায়। ইন্টারপ্লিডার মামলা সম্পর্কে ধারা একটি আদেশ আছে, ওই আদেশও আমি পড়ে দেব। তো ধারা 88 হচ্ছে ইন্টারপ্লিডার মামলা। ধারা 89 ক। ধারা 89 ক হচ্ছে মধ্যস্থতা। 89 ক কি? মধ্যস্থতা। তারপর হচ্ছে 89 খ সালিশ। 89 গ হচ্ছে আপিলে মধ্যস্থতা। 89 ক মধ্যস্থতা, 89 খ সালিশ, 89 গ আপিলে মধ্যস্থতা। ধারা 90 আদালতের মতামতের জন্য মোকদ্দমার বিবৃতি প্রদানের ক্ষমতা। আদালতের মতামতের জন্য মোকদ্দমায় বিবৃতি প্রদানের ক্ষমতা হচ্ছে ধারা 90। ধারা 91 হচ্ছে জনক্ষতিকর কাজ। ধারা 91 কি? জনক্ষতিকর কাজ। ধারা 92 জনদাতব্য প্রতিষ্ঠান। ধারা 92 কি? জনদাতব্য প্রতিষ্ঠান। ধারা 93 হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা প্রয়োগ। 93 ধারা কি? অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা প্রয়োগ। ধারা 94 হচ্ছে অতিরিক্ত কার্যক্রম। ধারা 94 অতিরিক্ত কার্যক্রম। এই ধারাটা ভালোভাবে পড়বেন, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। অতিরিক্ত কার্যক্রম হচ্ছে ধারা 94। ধারা 95টা ভালোভাবে পড়তে হবে। ধারা 95 বলা হয়েছে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রুক ও নিষেধাজ্ঞার আদেশ
লাভ করলে খেসারত। অপর্যাপ্ত কারণে ক্রুক, অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার ক্রুকও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে খেসারত। তারপর হচ্ছে ধারা 96, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধারা 96 কি বলেছে? মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল। মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল হচ্ছে ধারা 96। মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল ধারা 96। ধারা 97 হচ্ছে প্রাথমিক ডিগ্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। প্রাথমিক ডিগ্রি হতে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল হচ্ছে ধারা 97। ধারা 98 হচ্ছে 2 বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত। ধারা 98 কি? 2 বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে পদ্ধতি। ধারা 99টা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো আমরা একেবারে চলে যাব ধারা 104-এ। দেওয়ানি কার্যবিধির 104-এ কি বলেছে? যে সকল আদেশ হতে আপিল করা যায়, যে সকল আদেশ হতে আপিল করা যায়, এই সম্পর্কে আদেশ 43 বিস্তারিত বলা আছে। ধারা 4 কি? যে সকল আদেশ হতে আপিল করা যায়। ধারা 5 খুব একটা গুরুত্বপূর্ণ না। ধারা 6টা একটু পড়ে নেবেন। কোন আদালতে আপিলের শুনানি, কোন আদালতে আপিলের শুনানি করতে হয় সে সম্পর্কে বলা আছে ধারা 106-এ। তারপর হচ্ছে 107 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 107 কি বলেছে? আপিল আদালতের ক্ষমতা। ধারা 107 হচ্ছে আপিল আদালতের ক্ষমতা। 108 এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, 109টা পড়তে হবে। 109 বলেছে সুপ্রিম কোর্টে যখন আপিল দায়ের করা যায়, সুপ্রিম কোর্টে কখন আপনি আপিল দায়ের করতে পারবেন সেই সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 109 দ্বারা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে কখন আপিল দায়ের করা যায়। ধারা 110 পড়া যায়। ধারা 110-এ বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বলা হয়েছে। ধারা 110টা হচ্ছে বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বলা হয়েছে। তারপরে চলে যাব ধারা 114-তে। 114-তে রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 114 কি? রিভিউ। 115 রিভিশন। 114 রিভিউ, 115 রিভিশন, এই সম্পর্কে আদেশ 47 এবং 48-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো পরে 114, 115টা পড়বেন। তো 122, 23 পড়তে হবে। 122-এ কি বলেছে? সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা সম্পর্কে 122-এ বলা হয়েছে। 122 কি? সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা। 123 হচ্ছে বিধি কমিটি গঠন। 123 বিধি কমিটি গঠন। 122-23-এর পর 132-এ চলে যাব। 132 হচ্ছে কতিপয় মহিলাদের ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। কোন কোন মহিলাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় সে সম্পর্কে 123-এ বলা, না 132-এ বলা হয়েছে। ডিগ্রি জারি ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে গ্রেপ্তার, এই সম্পর্কে বলা হয়েছে 134। 133টা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। 134-এ বলা হচ্ছে ডিগ্রি জারি ব্যতীত অন্য ক্ষেত্রে গ্রেপ্তার। তারপর হচ্ছে 135, 136-এর ক, 135-এর ক, 136 এগুলো দরকার নেই। তারপরে চলে যাব 139।
ধারাটা পড়ে নেবেন। 139 হলফনামা সম্পর্কে বলেছে। 139 বলেছে হলফনামার শপথ যে পরিচালনা করবেন, হলফনামার সম্পদ কে পরিচালনা করবেন সে সম্পর্কে 139 বলা হয়েছে। তারপর চলে যাব 144 প্রত্যর্পণের দরখাস্ত বা রেস্টিটিউশন সম্পর্কে কততে বলেছে 144। তারপর হচ্ছে 151 কি আদালতের সহজাত ক্ষমতা। 151 আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। 152 হচ্ছে রায় ডিগ্রি বা আদেশ সংশোধন। রায় ডিগ্রি বা আদেশ সংশোধন এই সম্পর্কে 152তে বলা হয়েছে। 152টা আবার আদেশ 7-এর 17তে বিস্তারিত বলা আছে। তো 153 হচ্ছে রায় ডিগ্রি বা আদেশ সংশোধন করার সাধারণ ক্ষমতা। 153 কি রায় ডিগ্রি বা আদেশ সংশোধন করার সাধারণ ক্ষমতা। তো দেওয়ানি কার্যবিধির যে ধারাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই ধারাগুলি অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি আশা করি আমার এই ক্লাস থেকে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।